Dear students, hello and welcome to everyone. আজকে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 এর লেকচারে দেখব ওয়াটার ইন সয়েল। এটা আমাদের নিউ চ্যাপ্টার। এটার জন্য আমরা যেই বইটা ফলো করব মেইনলি থিওরির জন্য যে বইটা আমরা ফলো করব সেটা হচ্ছে হোলস অ্যান্ড কোভ্যাক্সের বই। এই বইটা আমি গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দেব। তো এই চ্যাপ্টার থেকে আমরা দেখব যে ক্যাপিলারি শ্রিঙ্কেজ, সুইলিং এবং ফ্রস্ট অ্যাকশন কিভাবে সয়েলের প্রপার্টির সাথে ইন্টারেক্ট করে সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারে, অর্থাৎ আমাদের আজকে এই লেকচারে। প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি যে আটারবারেক লিমিট, সয়েল ক্লাসিফিকেশন, সয়েল স্ট্রাকচার, এই সমস্ত বিষয়। এই সমস্ত জিনিসগুলো জানার পরে যেরকম আমরা আটারবারেক লিমিট আমরা দেখেছি যে সয়েলের উপরে ওয়াটারের ইম্প্যাক্টটা কেমন, স্পেশালি ফর গ্রানুলার সয়েল। অর্থাৎ আমরা ফেজ রিলেশনশিপে প্রথম থেকে যদি কল্পনা করি, প্রত্যেকটা লেকচারের সাথে আমাদের একটা লেকচার ইন্টারলিঙ্ক অবস্থায় আছে। প্রথমে আমরা ফেজ রিলেশন করেছি, সেখানে আমরা জানি যে সয়েলের মাঝে 3 ফেজ যখন হয় সেখানে সয়েল সলিড থাকে, ওয়াটার কন্টেন্ট থাকে এবং এয়ার ভয়েড থাকে। এই ভয়েড এবং ওয়াটার কন্টেন্ট এই দুইটাই সয়েল সলিডের প্রপার্টিকে ইম্পার্ট করে। সয়েল সলিডের প্রপার্টির উপরে তাদের গ্রেট ইম্প্যাক্ট আছে। যেমন আমরা আটারবারেক লিমিটে দেখেছি যে ওয়াটার কন্টেন্ট যখন ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে, সয়েলও এক স্টেজ থেকে আর এক স্টেজে কনভার্ট হতে থাকে। যেমন প্রথম অবস্থায় শ্রিঙ্কেজ লিমিট পড়েছি আমরা, এরপরে দেখেছি যে যখন ওয়াটার কন্টেন্ট আরও বাড়তে থাকে তখন সেটা প্লাস্টিক লিমিটে কনভার্ট হয়ে যায়, তারপরে সেটা আমাদের লিকুইড লিমিটে অর্থাৎ লিকুইড স্টেটে কনভার্ট হয়ে যায়। এভাবে সয়েল তার প্রপার্টি চেঞ্জ করতে থাকে, এক স্টেজ থেকে আর এক স্টেজে যেতে থাকে। আর এই টোটালটা ভ্যারি করে পোর ওয়াটারের কারণে। পোর ওয়াটার মানে হচ্ছে ওয়াটারের ভিতর যে ভয়েড স্পেস থাকে, সেই ভয়েড স্পেসের ভিতরে যখন আমার ওয়াটার কন্টেইন থাকে, ওই ওয়াটারটাকে অর্থাৎ সয়েল সলিডের মাঝে, সয়েলের ভয়েডের মাঝে যে ওয়াটার প্রেজেন্স থাকে সেটাকে আমরা পোর ওয়াটার বলি। আর এই পোর ওয়াটারের কারণে ওয়াটারের প্রপার্টি ভ্যারি করে, স্পেশালি ফর ফাইন গ্রেন সয়েল। আর আমাদের এই চ্যাপ্টারের মেন ফিচার ফোকাস হলো সেটাই আমরা দেখব যে ওয়াটার কন্টেন্ট সেটা কীভাবে ফাইন গ্রেন সয়েলের ক্যাপিলারি অ্যাকশনের কারণে এর প্রপার্টি চেঞ্জ হয়, এর বিহেভিয়ার চেঞ্জ হয় এবং এর যে শ্রিঙ্কেজ কন্ডিশনে আসে, কখনো সুইলিং কন্ডিশন হয় এবং ফ্রস্ট অ্যাকশনও সয়েলের ভিতরে হয়। এই ফ্রস্ট অ্যাকশনটা এটা মেনলি শীত প্রধান দেশে হয়। তো আমরা এক এক করে সবগুলো কন্টেন্ট দেখব। প্রথমে আমরা ক্যাপিলারি অফ দ্য সয়েল সেটা দেখব। এটাকে আমরা, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়াটার ইন সয়েল, অর্থাৎ সয়েলের ভিতরে যখন ওয়াটার থাকে তখন সয়েলের প্রপার্টি কীভাবে চেঞ্জ হয়, স্পেশালি ফর ফাইন গ্রেন সয়েল। তো ক্যাপিলারি বলতে আমরা কী বুঝি? এটা হচ্ছে একটা অ্যানালজি বা একটা আইডিয়া বা ধারণা মাত্র সয়েল ক্যাপিলারিকে ডেসক্রাইব করার জন্য, অর্থাৎ ফাইন গ্রেন সয়েলের প্রপার্টিকে ডেসক্রাইব করার জন্য ক্যাপিলারির যে সারফেস টেনশন বা ক্যাপিলারির যে প্রপার্টি সেটাকে আমরা ফিজিক্স থেকে ভালো করে বুঝতে পারি। ফিজিক্সে আমরা দেখেছি ক্যাপিলারি মানে হচ্ছে চুলের মতো চিকন কাচের কিছু টিউব থাকে, ওই টিউবকে যখন পানির ভিতরে ডুবানো হয় তো অনেক পানি টিউবের উপরে উঠে আসে। আর মার্কারি বা পারদের ভিতরে যখন ডুবানো হয় তখন ওই লেভেল থেকে পারদটা নিচে নেমে যায়। এটা হয় মেনলি ওয়াটার যে মলিকুল এবং গ্লাস ফাইবার কাচের যে মলিকুল, এটার মাঝে কোহেসিভ ফোর্সের কারণে ওয়াটারটা উপরের দিকে আস্তে আস্তে উঠে আসে। আর এর টিউবের ডায়ামিটার যত ছোট হবে তত ক্যাপিলারি রাইজ বেশি হবে, অর্থাৎ তত পানি এই কাচের গ্লাস বেয়ে উপরের দিকে উঠে আসবে। এই যে প্রপার্টি, এই যে অ্যাকশন,
সেইটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। এটা অনেক মোটা কাচের বা অনেক বেশি ডায়ামিটারের কাচের ভিতরে দেখা যাবে না। ক্যাপিলারি মানে হচ্ছে চুলের মতো সূক্ষ্ম তন্তুর মতো এরকম গ্লাস টিউব থাকবে, সেই টিউবের মাঝে দিয়ে ওয়াটারটা উপরের দিকে উঠে আসবে। এটা আমরা ফিগারে যদি দেখি এরকম, এটা হচ্ছে একটা কাচের টিউব। এই টিউবটা যখন ওয়াটারের ভিতরে ইনসার্ট করা হয়েছে, এখান থেকে ওয়াটারটা এই পর্যন্ত উঠে আসছে। আর যখন পারদের ভিতরে ইনসার্ট করা হয়েছে, পারদটা এখান থেকে এই পর্যন্ত নিচে নেমে গেছে। এই যে ওয়াটারের যে ক্যাপিলারি অ্যাকশন, এটাকে ডেসক্রাইব করবে ফাইন গ্রেন সয়েলের ক্ষেত্রে। তাহলে ফাইন গ্রেন সয়েলে যে পোর স্পেস থাকবে, একটা পোর স্পেসের সাথে আরেকটা পোর স্পেস মিলে মিলে অনেকগুলা পোর স্পেস যখন পাশাপাশি ম্যাচ হবে, তখন সেটা একটা টিউবের মতো কাজ করবে। যেরকম নাকি অনেকগুলা পুঁতি অ্যাড করে যোগ করে একটা মালা বোনানো হয়, কিন্তু পুঁতিগুলোর সাথে কোনো কানেকশন থাকে না, জাস্ট সুতার মাধ্যমে কানেকশন করা হয়। ঠিক ওইরকমভাবে অসংখ্য ভয়েড স্পেস পাশাপাশি মিলে একটা কাচের টিউবের মতো আমরা কল্পনা করবো। এই জন্য এটাকে বলা হয়েছে যে ক্যাপিলারি রাইস অ্যানালজি। এইটা কিভাবে সয়েলের ভিতরে কাজ করবে? তো যখন সয়েলের ভিতরে নিচে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকবে, অর্থাৎ এটা যদি আমার টোটাল সয়েল হয় আর এটা যদি গ্রাউন্ড ওয়াটার লেভেল হয়, তো ফাইন গ্রেন সয়েলে এরকম ফাইন গ্রেন সয়েলের ভয়েড রেশিওটা খুব অল্প হয়। আর আমরা জানি যে ক্যাপিলারি রাইস নির্ভর করে ডায়ামিটার যত কম হবে তত ক্যাপিলারি রাইস বেশি হবে। সো ফাইন গ্রেন সয়েলের পোর স্পেস কম থাকে, অর্থাৎ ক্যাপিলারি যে টিউব হবে সেই টিউবের ডায়ামিটারও কম থাকবে। এই জন্য ফাইন গ্রেন সয়েলে ক্যাপিলারি অ্যাকশনও বেশি হয়। ক্যাপিলারি অ্যাকশনের ফলে গ্রাউন্ড ওয়াটার যেখানে থাকে তারও উপরে যে মাটিটা, গ্রাউন্ড ওয়াটার থেকে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে, বাট গ্রাউন্ড ওয়াটার টেবিল উঠে আসে না। গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে থাকার সেখানেই থাকে, বাট ওই ক্যাপিলারি রাইজের কারণে কিছু ভিজা অংশ বা কিছু পানি উপরের দিকে উঠে আসে। বাট এখানে যেরকম এটা যদি একটা কাঁচ হয়, এটা যদি একটা পাত্র হয়, এই পাত্রের মাঝে ঠিক টিউবটা যখন ডুবানো হয়েছে, পাত্রের পানি কিন্তু এখানেই আসে, বাট পাত্রের কিছু পানি টিউবের গা বেয়ে উপরে উঠে আসছে। ঠিক একইভাবে সয়েল যখন ফাইন হবে তখন গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে সেখানে আসবে, কিছু পানি চুয়ে চুয়ে উপরের দিকে উঠে আসবে এবং এই সয়েলকে ওয়েট করবে, অর্থাৎ সয়েলকে তারা ভিজাবে। বাট গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে একটা টেবিল সেখানে থাকবে, কিছু সয়েল উপরের দিকে উঠে আসবে। এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন ইন সয়েল। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন কথা হলো ক্যাপিলারি অ্যাকশন আমরা কেন করব? আমরা এই জন্য করব, ক্যাপিলারি অ্যাকশনের কারণে সয়েলের স্ট্রেস কন্ডিশন চেঞ্জ হয়, অর্থাৎ সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি, সয়েলের স্লোপ স্টাবিলিটি, এই সমস্ত জিনিস চেঞ্জ হয়। সয়েলের স্লোপ স্টাবিলিটি, এর বেয়ারিং ক্যাপাসিটি, এটা চেঞ্জ হয় ক্যাপিলারি অ্যাকশনের কারণে। আর ক্যাপিলারি অ্যাকশন ভ্যারি করে, সয়েল যত বেশি ফাইন হবে তত ক্যাপিলারি অ্যাকশন বেশি হবে। কারণ কোর্স সয়েলে, মোটা দানার সয়েল বা বড় দানার সয়েলে ভয়েড বেশি থাকবে, ভয়েডগুলো বড় বড় হবে, বা ভয়েড ডায়ামিটার বেশি থাকার কারণে সেখানে ক্যাপিলারি রাইসটা ওরকমভাবে ইম্প্যাক্ট ফেলবে না। সো ক্যাপিলারি রাইস কাজ করে সয়েলের ভিতরে হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশনগুলো আমরা শীট থেকে দেখব। আমি আগে বই থেকে কিছু থিওরি ডেসক্রাইব করে নিই, যেটা আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় ঠিক যেরকম কাজে লাগবে, এবং ফিউচারে ভবিষ্যৎ লাইফে যখন আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করবো, সয়েলের বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ করবো, তখন আমাদের এই সমস্ত বেসিক জিনিসগুলো দরকার হবে। তার আগে আরেকটা কথা বলে নিই, ক্যাপিলারি রাইট যখন হবে, গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে তার উপরের অংশে টেনশন কাজ করবে, অর্থাৎ পোর ওয়াটার প্রেশারটা নেগেটিভ হবে। আর গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে যে পোর ওয়াটার প্রেশার থাকবে সেটা হচ্ছে পজিটিভ হবে, অর্থাৎ ওয়াটারের কারণে, সয়েলের ভিতরে ওয়াটারের কারণে এক্সট্রা একটা প্রেশার কাজ করবে, স্ট্রেস কাজ করবে। এই স্ট্রেসটা গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপরে এটুকু হবে ক্যাপিলারি অ্যাকশন, অর্থাৎ টেনশন। ক্যাপিলারি অ্যাকশনের কারণে টেনশন ক্রিয়েট হবে, সেটা আমাদের ওই পোর ওয়াটার প্রেশারটা হবে নেগেটিভ। আর গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে পোর ওয়াটার প্রেশারটা হবে হাইড্রোস্ট্যাটিক প্রেশার,
এই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা হবে অলওয়েজ পজিটিভ। তো এটা কীভাবে কাজ করবে সেটার জন্য আমরা সয়েলের ম্যাক্রো স্পেসিফিক একটা ভিউ দেখব। এটা হচ্ছে হোলসেন কোভ্যাক্সের 174 নম্বর পেজ, আমি বইটা আপনাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে দুইটা সয়েল পার্টিকেল, পাশাপাশি অবস্থানরত দুইটা সয়েল পার্টিকেল। এই সয়েল পার্টিকেলের মাঝে যখন ওয়াটার থাকে, এই যে হ্যাচিং যে অংশ, শ্যাডের যে অংশ, এই অংশটা হচ্ছে আমাদের ওয়াটার ফিল্ড। এই ওয়াটার থাকার কারণে দুইটা সয়েল পার্টিকেল একে অপরকে যতটুকু না আগে অ্যাট্রাক্ট করতো, যতটুকু একে অপরকে অ্যাট্রাকশন অর্থাৎ কোহেশন ফোর্স ক্রিয়েট করতো, ওয়াটার থাকার কারণে এই কোহেসিভ ফোর্সের পরিমাণটা বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট এদের মাঝে ইন্টারমলিকুলার অর্থাৎ ইন্টারগ্রানুলার স্ট্রেস ইনক্রিজ করবে, যেটাকে আমরা বলি যে দ্য ইন্টারগ্রানুলার কন্ট্যাক্ট স্ট্রেস ইজ গামা প্রাইম। এই ইন্টারগ্রানুলার স্ট্রেস ইনক্রিজ করার কারণে দুটো সয়েল পার্টিকেল একে অপরকে আরও বেশি কাছে টানবে, ফলে সয়েল টেনশনে গিয়ে কলাপস করবে, বা সয়েলের যেই স্লোপ, অর্থাৎ আমরা স্লোপ স্টাবিলিটি একটা চ্যাপ্টার, অর্থাৎ সয়েল যখন স্লোপ আকারে থাকে সে স্লোপের স্টাবিলিটি ক্রিয়েট করতে হয়, স্টাবিলিটি চেক করতে হয়, তখন ওই স্টাবিলিটিতে হ্যাম্পার হবে। অথবা যখন সয়েলে ক্যাপিলারি রাইজের কারণে ওয়াটার উপরে থাকবে, বাট যখন সিজন চেঞ্জ হয়ে যাবে, ঋতু যখন পরিবর্তন হবে, তখন দেখা গেছে হিউমিডিটির কারণে বা টেম্পারেচারের কারণে ওই ক্যাপিলারি রাইজের ওয়াটারটা বাইরে চলে গেছে, ইভাপোরেট হয়ে, ভ্যাপর হয়ে, বাষ্প হয়ে ওয়াটারটা চলে গেছে। তখন এখানে ওয়াটারের ল্যাগিংসের কারণে সেখানে শ্রিঙ্কেজ দেখা যাবে, ফাটল দেখা যাবে, তখন স্লোপ স্টাবিলিটি নষ্ট হবে, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কমে যাবে। এইভাবে ক্যাপিলারি রাইজ এবং শ্রিঙ্কেজ এইভাবে সয়েলের প্রপার্টিকে হ্যাম্পার করে। এর ফলে বিভিন্ন স্ট্রাকচারের ক্ষতি হয়, বিশেষ করে লাইট স্ট্রাকচার, যেগুলো লাইট স্ট্রাকচার ড্যামেজ হয়, বা অনেক সময় দেখে আমার বাড়ির ফ্লোর উঁচা হয়ে গেছে, বর্ষার সিজন আসছে, ফ্লোরটা উঁচু হয়ে গেছে। উঁচা হওয়ার কারণে যখন শুষ্ক মৌসুম থাকে ওখানে ওয়াটারের ল্যাগিংস থাকে, বাট হঠাৎ করেই যখন ওখানে বর্ষার সময় ওয়াটার লেভেল ইনক্রিজ করে, তখন ক্যাপিলারি রাইজের ফলে ওয়াটারটাও ইনক্রিজ করে উপরের দিকে, আর এই ফলে সেখানে হিবিং হয়, অর্থাৎ ওয়াটারের ভলিউম এক্সপ্যান্ড হয়, একটা অংশ উপরের দিকে চলে আসে, এটাকে আমরা বলি সুইলিং। আর যখন ওয়াটার ওখান থেকে আউট হয়ে যায় এবং ক্র্যাক দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে শ্রিঙ্কেজ। এটা হচ্ছে ইভাপোরেশনের কারণে হয়। অথবা অনেক সময় আমরা দেখি যে কোনো একটা বিল্ডিংয়ের পাশে বড় একটা নারকেল গাছ আছে, ওই নারকেল গাছ থাকার কারণে অনেকে আমরা গ্রামেও শুনেছি যে নারকেল গাছের কারণে বিল্ডিং ফ্লোর ফেটে গেছে। এবং অনেক সময় বিভিন্ন বাউন্ডারি ওয়াল থাকে, বাউন্ডারি ওয়ালও দেখে আমরা ফেটে যায় গাছ থাকার কারণে। এটা কারণ হচ্ছে কিছু কিছু গাছ আছে যেগুলো ওয়াটারকে অনেক বেশি এক্সট্রাক্ট করে নেয়, তাদের মূল দিয়ে গ্রাউন্ডের যে ওয়াটার সেটাকে অনেক বেশি পরিমাণে শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার ফলে সেখানে ওয়াটারের ল্যাগিংস দেখা যায়, এবং এই কারণে ওখানে শ্রিঙ্কেজ ক্র্যাক দেখা যায়, ফলে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর বা রিটেনিং ওয়াল এগুলোতে ক্র্যাক দেখা যায়। আর এই জন্য আমাদেরকে এই প্রপার্টি জানতে হবে সয়েলের। আরেকটা হচ্ছে ফ্রোস্ট অ্যাকশনটা মেনলি শীত প্রধান দেশে হয়। আমি একটা ডায়াগ্রাম দেখাবো এখানে, সেই ডায়াগ্রামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ক্যাপিলারি রাইজের কারণে যখন ওয়াটারের মাঝে, এটা একটা ডায়াগ্রাম ক্যাপিলারি এই অংশটুকুর ভিতরে ক্যাপিলারি রাইজ হয়েছে। ক্যাপিলারি রাইজের কারণে ওয়াটারের যে ভিজা অংশ, এদের মাঝে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ভিজা থাকার কারণে ওই যে ওয়াটার ফিল্ম প্রডিউস করেছে, যেটা আমরা আগে দেখেছি, এই ডায়াগ্রামটা। ওয়াটার থাকার কারণে এদের একে অপরের মাঝে অ্যাট্রাকশন অর্থাৎ কোহেসিভ ফোর্স বেড়ে গেছে, এর ফলে বন্ডিংস বেশি হবে। বাট অ্যাট্রাকটিভ ফোর্স যখন অনেক বেশি হয়ে যাবে তখন কলাপস হবে। এই অংশটুকু ভিজা থাকার কারণে ক্যাপিলারি রাইজের কারণে সয়েলে ইন্টারমলিকুলার বা ইন্টারগ্রানুলার স্ট্রেস যখন বেড়ে যায়, তখন একটা পর্যায়ে এর বেয়ারিং ক্যাপাসিটি বাড়ে। এর ফলে দেখা যায় যে ভিজা সয়েলের স্যান্ডের কথা যদি আমরা কল্পনা করি, স্যান্ডও তো একটা গ্রানুলার সয়েল। তো এই স্যান্ড বা সিল্ট যে গ্রানুলার সয়েল, এটা যখন খুব শুষ্ক থাকে অর্থাৎ কোনো পানি না থাকে, তখন ওই স্যান্ডের উপর দিয়ে গাড়ি চালানো খুব মুশকিল। বাট যখন এই পানি ছিটায় ভিজানো হয় তখন এর খুব লেভেল হয়, প্লেন হয়, এবং এর যে গাড়ি চালানো যায়।
যেটা আমরা সমুদ্র সৈকতে গেলে দেখব, যে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এর বেয়ারিং ক্যাপাসিটি খুব বেশি থাকে এবং এখান দিয়ে খুব সুন্দরভাবে গাড়ি চালানো যাচ্ছে, সাইকেল চালানো যাচ্ছে। বাট যখন এই পানির কাছাকাছি চলে আসবো তখন এখানে পানি বেশি থাকার কারণে, যেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে থাকার কারণে, ওখানে ইফেক্টিভ স্ট্রেস কমে যায়, তখন ওইটা একবারে নরম হয়ে যায়, ওখানে আর কোনো কাজ করা যায় না। আর ক্যাপিলারি অংশের উপরে যেখানে ড্রাই শুষ্ক অবস্থা থাকবে, শুষ্ক অবস্থায় বালুর উপর দিয়ে গাড়ি চালানো যায় না বা হাঁটাও যায় না ভালোভাবে। আমরা আরেকটা যদি কল্পনা করি, অনেক সময় আমরা যখন বালু খনন করি, তো আপনারা খেয়াল করে দেখবেন যে বালু যখন খনন করা হয়, তো শুষ্ক বালু নেওয়া যায় না, কোদাল দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে যখন উঠানো হয় তো চারপাশ দিয়ে পড়ে যায় বালু, কারণ বালু হচ্ছে স্যান্ড হচ্ছে কোহেশন লেস সয়েল, তো এর ভিতরে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে না, এই জন্য তারা পড়ে যায়। বাট যখন ওয়াটার অ্যাড করা হয় তখন ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বাড়ে। এই জন্য দেখবেন যে শুষ্ক বালু কাটার চেয়ে ভিজা বালু কাটা সহজ। তো আমরা দেখবো আজকে আমাদের ফ্রস্ট অ্যাকশন যেটা, সেটা ফ্রস্ট অ্যাকশন হয় মেনলি হচ্ছে শীত প্রধান দেশের সয়েলের ভিতরে যে পানি থাকে, ওই পানিটা শীত প্রধান দেশে খুব টেম্পারেচার কম হওয়ার কারণে ওই পানি জমে যায়, পানি জমে নিচে সয়েলের ভিতরে বরফ হয়ে যায়, ওইটাকে আমরা বলি আইস ক্রাস্ট। এই যে এই পেজ থেকে আপনারা দেখবেন যে ফ্রস্ট অ্যাকশন, আইস ক্রাস্ট যখন হয়, অর্থাৎ এই যে হ্যাচিং করা অংশটুকু আইস লেন্সের মতো ক্রিয়েট করা, যে পানি ছিল, পানি যখন বরফ হয়ে গেছে। তো আমরা জানি পানি যখন বরফ হয় তার ভলিউম বাড়ে, আয়তন বাড়ে। তো প্রথমে পানি যখন বরফ হয়, গ্রীষ্ম মৌসুম থেকে যখন শীত মৌসুমে চলে আসে, এই বরফ হয়ে যাওয়ার কারণে পানির সয়েলের ভলিউম বেড়ে যায়। আর যখন ভলিউম বাড়ে তখন লাইট স্ট্রাকচার যেমন রোড অথবা বিল্ডিংয়ের ফ্লোর, ভলিউম বাড়ার কারণে এগুলো উঁচা হয়ে ফেটে যায়। যখন এই স্প্রিং বসন্তের সময় চলে আসে তখনই আবার ওইটা কী হয়, পানিটা বরফটা গলে যায়, বরফ গলে যখন ভলিউমটা কমে যায় তখন আবার আমার ফ্লোর দেখা যাচ্ছে নিচে নেমে যায়। আর যখন ফ্লোর নিচে নেমে যায় তখন ফ্লোর ফেটে যাবে, কারণ সমস্ত ফ্লোর তো একটা সাথে নিচে নামবে না, কোনো অংশ নিচে নেমে যাবে, কোনো অংশ থেকে যাবে, তখন ওই অংশটা ক্র্যাক দেখা যাবে। এই জন্য হোলসেন কোভ্যাক্স 1973 সালে তারা একটা গবেষণা করে দেখছে, আমেরিকাতে $2.6 বিলিয়ন ক্ষতি হয় এই ফ্রস্ট অ্যাকশনের কারণে। অর্থাৎ শীতের সময় মাটি ফুলে ওঠে, ভলিউম বেড়ে যায়, হিভিং হয়, সুয়েলিং হয়, তখন ফ্লোর বা বিভিন্ন অংশ ফেটে যায়। আবার গরমের সময় ওইটা নিচে নেমে যায়, ওইটা তখন ক্র্যাক দেখা যায়, ফেটে যায়। তো এটা ছিল মিললে আমাদের থিওরি, এবং এটা এখান থেকে হয়তো পরীক্ষায় কোনো কোশ্চেন থাকবে না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টু আন্ডারস্ট্যান্ড দিস কোর্স, টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাপিলারি সোয়েলিং, হিভিং অ্যান্ড ফ্রস্ট অ্যাকশন অফ দ্য সয়েল। তো এই বইটা আমি আপলোড দিয়ে দেবো গুগল ক্লাসরুমে। এখন আমরা দেখবো হচ্ছে যেটুকু আমাদের ইকুয়েশন টাইপ দরকার, এটা হচ্ছে এর একটা ইকুয়েশনের প্রমাণ যে ক্যাপিলারি রাইজ মানে কি, এবং ক্যাপিলারি রাইজের কারণে কীভাবে সয়েল উপরে উঠে আসে, তার টেনশন ভ্যালু কতটুকু হয়। আমাদের দরকার হবে এই অংশটুকু, এই সি, অর্থাৎ ক্যাপিলারি রাইজের কারণে সয়েলের গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে কতটুকু উপর পর্যন্ত ক্যাপিলারি অ্যাকশন কাজ করবে, অর্থাৎ যেই অংশের ভিতরে ক্যাপিলারি অ্যাকশন কাজ করবে সেখানে আমাদের স্পেশাল মেজারমেন্ট বা কনসেন্ট্রেশন দিতে হবে সেখানে। এটা আমরা দেখবো যে কতটুকু জায়গা পর্যন্ত ক্যাপিলারি রাইজটা কাজ করবে গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপর থেকে। সেই সূত্র হচ্ছে, এটা তো গ্লাস টিউবের জন্য এসি = 40/γ/WD, আর এটা হচ্ছে আমাদের সয়েলের জন্য, এটা প্রডিউস করেছে হ্যাজেন একজন বিজ্ঞানী যিনি জিওটেকনিক্যাল অনেক গবেষণা করেছে। হ্যাজেন গবেষণা করে দেখছে যে এই হাইটটা হচ্ছে HC, অর্থাৎ ক্রিটিক্যাল হাইট বা ক্যাপিলারি হাইট, C ডিভাইডেড বাই ভয়েড রেশিও ইন্টু D10। D10 হচ্ছে আমরা গ্রাফ থেকে পাই, আমরা এটা সয়েল ক্লাসিফিকেশনে দেখছি D10 মানে কি, এই D10টা হয় মিলিমিটারে, এবং সি এর ভ্যালু হবে 10 থেকে 50 মিলিমিটার স্কোয়ার, আর ই হবে ভয়েড রেশিও। এখানে এটা দুইটা ইকুয়েশন, এইটা আমরা ফলো করবো, বাট এই হোলসেন কোভ্যাক্সের বইতে ইকুয়েশনটা অন্য একটা ইকুয়েশন দেওয়া আছে, সে আবার এখানে ভয়েড রেশিওটা কে ক্যালকুলেশনে আনে নাই, সে ভয়েড রেশিওটাকে বাদ দিয়েছে। সো এটা দুইজন সায়েন্টিস্টের দুই রকম গবেষণা, সেটা আসতেই পারে। হ্যাজেনের হোলসেন কোভ্যাক্সের অনুসারে সূত্রটা হচ্ছে HC = সরি আমাদের সেই সূত্রটা এইটা, HC = -0.03 / D।
এই ডি হচ্ছে 0.03, এটা মিটার, ডি ইন মিলিমিটার। তো এটা অবশ্যই এটা ইম্পিরিক্যাল ইকুয়েশন, এখানে অবশ্যই মিলিমিটারে বসাতে হবে। অর্থাৎ সয়েলের যে ডায়ামিটার, সয়েলের যে পোর ডায়ামিটার, সেটুকু আমরা যখন ইনপুট দিব আর 0.03 থাকবে এখানে, সেটা দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে মানটা বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের হোলসেম কোভ্যাক্সের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের এটা হচ্ছে 3 × 10⁻⁵ মিটার আর এইচসি, অথবা আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারি C/C / D10 ইন্টু ভয়েড রেশিও। এটা করে আমরা বের করতে পারি যে টেনশন কতটুকু। তো আমরা দেখব যে কোনো একটা সয়েল প্রোফাইল মানে হচ্ছে সয়েল এক্সপ্লোরেশন বা সয়েল প্রপার্টি যখন আমরা বের করব, তখন 5 ফিট পর পর বা 1 মিটার পর পর এরকম সয়েলের বিভিন্ন সয়েলকে টেস্ট করে করে দেখা হয় যে কোন লেয়ারে সয়েলের প্রপার্টি কেমন, সেটাকে আমরা বলি হচ্ছে সয়েল প্রোফাইল। যেমন এখানে একটা সয়েল আছে যার প্রথম লেয়ার অর্থাৎ 1 মিটার পর্যন্ত তার ইউনিট ওয়েট হচ্ছে 20 kN/m³ ক্যাপাসিটি। দ্বিতীয় লেয়ারে 2 মিটার, এখানে হচ্ছে 22 kN/m³। এরপরে দেখতেছি গামা সেট মানে স্যাচুরেশন, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল হচ্ছে এই 3 নম্বর দাগে, অর্থাৎ 2 নম্বর লেয়ারে। এর নিচে গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটারের টেবিলের নিচে সমস্ত সয়েলটাই স্যাচুরেশন ফেজে থাকে, কোনো ভয়েড থাকে না। আর গ্রাউন্ড ওয়াটারের উপরে ভয়েড থাকে এবং সেখানে ওয়াটার থাকে এবং সয়েল থাকে। তো গামা স্যাচুরেশন মানে হচ্ছে এটা, গামা সেট মানে হচ্ছে স্যাচুরেশন কন্ডিশনে সয়েলের ইউনিট ওয়েট, অর্থাৎ এখানে 2 ফেজ সয়েল সলিড এবং ওয়াটার ফুললি স্যাচুরেটেড। আর এটাও স্যাচুরেটেড, বাট এটা হচ্ছে ক্যাপিলারি রাইজের কারণে স্যাচুরেটেড হয়েছে, গ্রাউন্ড ওয়াটার টেবিলের কারণে নয়। কারণ স্যাচুরেশন মানে সেখানে পানি থাকতে হবে, আর গ্রাউন্ড ওয়াটার টেবিল এখানে ক্যাপিলারি রাইজ হয়ে পানি উপরে উঠে আসছে, এই জন্য এটাও স্যাচুরেটেড হয়েছে, এটাও স্যাচুরেটেড কন্ডিশন। তো এখানে আমরা তার একটা জিনিস দেখবো যে ইন্টারগ্রানুলার স্টেজ বা ইফেক্টিভ স্টেজ কাকে বলে। পোর ওয়াটার প্রেশার হচ্ছে পানির কারণে, অর্থাৎ ওয়াটারের ভিতরে সয়েলের মাঝে ওয়াটার থাকার কারণে যে স্টেজ কাজ করবে, সেটা আমরা কীভাবে বের করবো, সেটাকে আমরা বলবো ইউ ইজ ইকুয়াল টু জেড ইন্টু গামা ডাব্লিউ। গামা ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, আর জেড হচ্ছে হাইট বা ডেপথ, অর্থাৎ কত দূর ডেপথ পর্যন্ত সয়েলে ওয়াটার আছে। টোটাল স্টেজ বা নর্মাল স্টেজ আমরা তাকে বলবো, টোটাল স্টেজ আমরা তখন বলবো যেখানে সয়েল এবং সয়েলের কারণে স্ট্রেস, ওয়াটারের কারণে স্ট্রেস এবং ভয়েডের কারণে স্ট্রেস, সব স্ট্রেসকে একসাথে বলবো আমরা হচ্ছে টোটাল স্ট্রেস। সেটা হবে আমাদের জেড। এই জেড হচ্ছে হাইট, যেটা আপনার ফ্লুইড মেকানিক্স করছেন যে গামা ডাব্লিউ। তো এই গামা হচ্ছে আমাদের গামা এইচ পড়েছি আমরা ফ্লুইড মেকানিক্সে। তো এইচ হচ্ছে জেড, আর গামা সয়েল মানে হচ্ছে ওই সয়েলের যে ইউনিট ওয়েট, সেই ওইটা সয়েলের ইউনিট ওয়েটের সাথে সয়েলের হাইটকে মাল্টিপ্লাই করলে আমরা টোটাল স্ট্রেস পাবো। আর এই টোটাল স্ট্রেস থেকে যখন পোর ওয়াটার প্রেশারকে বাদ দিব, তখন আমরা ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে শুধুমাত্র সয়েল সলিডের কারণে, সয়েল মাস এবং ভয়েডের কারণে যে স্ট্রেস, সেটাকে আমরা বলি ইফেক্টিভ স্ট্রেস। আর সয়েল সলিড ভয়েড প্লাস পোর ওয়াটার প্রেশার, অর্থাৎ ওয়াটারের কারণে যে স্ট্রেস, সেটাকে আমরা টোটাল স্ট্রেস। আর টোটাল স্ট্রেসের ভিতরে সয়েল সলিডের স্ট্রেস, সয়েল ভয়েডের স্ট্রেস এবং সয়েল ওয়াটারের স্ট্রেস, তিনটে একসাথে কাজ করে। আর ইফেক্টিভ স্ট্রেসের ভিতরে পোর ওয়াটার প্রেশারটা বাদ দিলে যেটা পাই, সেটাকে আমরা বলি ইফেক্টিভ স্ট্রেস। তো আমরা এখানে একটা সয়েল প্রোফাইল দেওয়া আছে, আমাদের এই সয়েল প্রোফাইলে ইফেক্টিভ স্ট্রেস বের করতে হবে। তো এটাকে আমরা ডায়াগ্রাম এঁকেও বের করতে পারি, অথবা এইভাবে ইকুয়েশন দিয়েও বের করতে পারি। তো
তো আমরা প্রথমে কাজ হবে এরকম সয়েল প্রোফাইল কোশ্চেনে দেওয়া থাকবে, সব ভ্যালু দেওয়া থাকবে, কোথায় কি আছে, কোথায় গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, কোথায় কি সেটা দেওয়া থাকবে। দেওয়ার পরে আমাদের কাজ হবে প্রথমে এই লম্বা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করব এই অংশটুকুর স্ট্রেস। এটা হচ্ছে গামা সিগমা ভি মানে হচ্ছে টোটাল স্ট্রেস, আর সিগমা ভি প্রাইম হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস মানে হচ্ছে সেখানে কোনো পোর ওয়াটার প্রেশার থাকবে না। তো আমরা প্রথম পয়েন্টে দেখি, প্রথম ঠিক এই বরাবর পয়েন্টে লেভেল 1, এই যেখানে লেভেল 1, এখানে ডেপথ 0, মানে কেবল শুরু হইল, সেখানে স্ট্রেসও 0। যখন আমরা লেভেল 2-তে যাব, লেভেল 2 মানে হচ্ছে ঠিক এই লেভেলের ঠিক উপরে, অর্থাৎ এই 1 থেকে শুরু করে এই পর্যন্ত 1 পর্যন্ত। তাহলে এই সয়েলের ইউনিট হচ্ছে 20 কিলোমিটার কিউব, সেটাকে ডেপথ হচ্ছে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা পাবো টোটাল স্ট্রেস। আমরা প্রথমে টোটাল স্ট্রেস বের করবো, এরপরে ইউ বের করবো, তারপরে গামা প্রাইম বের করবো। তো ইউ হলো 20। সেকেন্ড স্টেপে যদি আমি যাই, অর্থাৎ ডেপথ আমার এখানে 1, অর্থাৎ 2 নম্বর পয়েন্টের ঠিক নিচে সেই ভ্যালু কত হবে 20 × 1। এটা আমরা কেন করলাম সেটা যখন ইউ বের করবো তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা এটা বুঝতে পারবো। এখন আমি এটাই ধরে নিই যে যেখানে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল থাকবে বা স্যাচুরেশন থাকবে, এটা কিন্তু নর্মাল সয়েলে ছিল গামা, আর এখন গামা স্যাচুরেটেড, তখন সেখানে আমাদের এই দাগের উপরে একবার বের করতে হবে, দাগের নিচে একবার ভ্যালুটা বের করতে হবে। সো উপরে একবার বের করলাম 20 × 1, নিচেও বের করলাম 20 × 1, সেম ভ্যালু থাকবে সবসময়। এখন আমি যাবো 3 নম্বর লেয়ারে। 3 নম্বর লেয়ারে আমি যখন যাব, এই 3 নম্বর লেয়ারে যে স্ট্রেস, সেটা কিন্তু আমার 1 নম্বর লেয়ার এবং 2 নম্বর লেয়ারে দুইটার একসাথে প্রেশার কাজ করবে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে এভাবে বুঝবেন যে প্রথমে আপনি উপরে একটা 5 কেজি পাথর রাখা হইল, এরপর যদি আরও 2 কেজি একটা পাথর রাখেন, তাহলে কি শুধু 2 কেজির কষ্টই হবে? আগের যে 5 কেজি সেটা থাকবে না? সেটা তো অবশ্যই থাকবে, কারণ আগে তো 5 কেজি ছিলই, তারপর 2 কেজি দিলে এখন 7 কেজির পরিমাণ ওয়েট আমার কাজ করবে। তো ঠিক এখানে একইভাবে 3 নম্বর লেয়ারে আমি যখন আসবো, 1 নম্বর লেয়ারে 1 এবং 2 এর যেই ডেপথ ছিল 1 মিটার, সেটার জন্য যেই স্ট্রেস ছিল সেটা সাথে যোগ হবে এই অংশটুকু 22 × 2, তাহলে সেই 20 + 22 × 2 হলো 64। 4 নম্বর লেয়ারে আমি যখন যাব, সেই 4 নম্বর লেয়ারে আমি যখন যাব তখন আমাকে আবার 3 নাম্বার পর্যন্ত যতটুকু বের করেছি তার সাথে যোগ হবে 64 প্লাস এটার ভ্যালু ছিল 22, তার সাথে 2 যোগ মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা। 5 নম্বর লেয়ারে আমি যখন যাব, 4 নম্বর যে 108 ছিল সেই 108 প্লাস এটা হচ্ছে ইউনিট ওয়েট 24, তার সাথে 5 মাল্টিপ্লাই করলে টোটাল পেয়ে গেলাম। এটা হচ্ছে টোটাল স্ট্রেস। এখন যদি আমাকে বলে যে এই স্যান্ড লেয়ারের টোটাল স্ট্রেস কত, তখন ভ্যালুটা হবে আমাদের 228। আর যদি বলে স্যান্ড লেয়ারের মিডিলের টোটাল স্ট্রেস কত, তাহলে এই 108 প্লাস এই 24 × 5-এর অর্ধেক 2.5। এখন আমি যাবো পোর ওয়াটার প্রেশার বের করবো। পোর ওয়াটার প্রেশারটা কীভাবে বের করবো সেটা আমরা দেখি। আমরা থিওরিতে পড়েছি যে এটা ছিল আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিলে পোর ওয়াটার প্রেশার হয় নেগেটিভ, আর গ্রাউন্ড ওয়াটার নিচে পোর ওয়াটার প্রেশার হয় পজিটিভ। তাহলে এখান থেকে এই অংশ পর্যন্ত এটা গ্রাউন্ড ওয়াটার উপরে, বাট কীভাবে বুঝবো যে এই পর্যন্তই হবে? কারণ এখানে স্যাচুরেশন দেওয়া আছে। যদি স্যাচুরেশন না দিয়ে নর্মাল থাকতো তাহলে বুঝতাম এখানে কোনো ক্যাপিলারি অ্যাকশন নাই। যেহেতু স্যাচুরেশন দেওয়া আছে বাট গ্রাউন্ড ওয়াটার টেবিল এইখানে, তাহলে এই অংশের ভিতরে অবশ্যই ক্যাপিলারি রাইজ হয়েছে। সেই ক্যাপিলারি রাইজের জন্য আমরা এখানে এটা নেগেটিভ করব, কারণ পানির ইউনিট ওয়েট হচ্ছে 9.81, 9.81-এর সাথে 2 মাল্টিপ্লাই করবো, সাইনটা হবে নেগেটিভ। এরপরে হচ্ছে এই পয়েন্ট টু 0, কারণ এখানে কোনো ডেপথ নেই, কারণ এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল 0। তারপরে মানটা হচ্ছে 2, কিন্তু এটা পজিটিভ 9.81। তারপরে মানটা যাবো যে এটার সাথে যোগ হবে 9.81 × 5। এখন আমি বের করবো ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস জানি যে এটা হচ্ছে পজিটিভ। ইফেক্টিভ স্ট্রেস মানে হচ্ছে এইটা মাইনাস ইউ, অর্থাৎ গামা সিগমা ভি মাইনাস ইউ। এই যেখানে সিগমা ভি মাইনাস ইউ, মাইনাস একটা সাইন আগে সূত্রের সাইন হচ্ছে মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর এই ইউটা নিজেই মাইনাস, মাইনাস মাইনাস মিলে প্লাস।
তাহলে আমরা দেখতেছি যে ক্যাপিলারি রাইজের কারণে এর স্ট্রেস বাড়ে, ইফেক্টিভ স্ট্রেস বাড়ে, নট টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস বাড়ে, তাহলে ইফেক্টিভ স্ট্রেস বেড়ে গেল। তারপরে এখানে তো জিরো, এটার সাথে 64, জিরো মাইনাস 64 মাইনাস জিরো জিরো থাকবে। তারপরে এই মানটা হচ্ছে 108, সেখান থেকে 19.6 বাদ দিলে হবে 84, এই মানটা হচ্ছে 228, সেখান থেকে 68.6 বাদ দিলে 159.4। তাহলে এটা হলো আমাদের এই লেয়ারের ইফেক্টিভ স্ট্রেস। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন, বাকি বাসায় প্র্যাকটিস করলে আমরা অবশ্যই আরও বুঝতে পারবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস টু এভরিওয়ান। আমরা পরবর্তী পার্ট 2-তে আমরা দেখবো যে এইভাবে কীভাবে এটা সলভ করা যায়, এবং আমরা পার্ট 2 দেখবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস টু এভরিওয়ান।